ভালো আছেন? ওইদিকে ফাঁকা চেয়ার আছে নাকি? চেয়ারটা সামনে নিন, ওনার সাথে বসে আছি। আচ্ছা, দেখেন, কম্পিউটার প্রকারভেদ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি 80% ধরতে পারেন বা এর থেকেও বেশি। কম্পিউটার প্রকারভেদ, এখন প্রকারভেদ তো আবার বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে। একটা হচ্ছে ডাটা প্রসেসিং ক্ষমতা, আকার, গতি, এগুলা ঠিক আছে। এর মধ্যে এটা আবার এভাবে আসতে পারে যে গঠন প্রক্রিয়ার উপর ভিত্তি করে। গঠন প্রক্রিয়ার উপর ভিত্তি করে কয় প্রকার? 3 প্রকার। এটা আমি পরীক্ষায় দেই নাই, ঠিক আছে। আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে কি আকার, গতি এবং সংরক্ষণ ক্ষমতার উপর ভিত্তি করে। এটা হচ্ছে 4 প্রকার, ঠিক আছে। আমরা পরীক্ষায় এটা দিচ্ছি 6 নম্বরের জন্য। তবে এটা যদি আসে, আবারও বলে দিই, যদি কিসের আপনাদের পরীক্ষা কিন্তু অনেক সময় মানে ভোলায় ফেলবেন যে আসলে কিসের উপর ভিত্তি করে বলতেছে, এটা মনে নাও থাকতে পারে। একটা হচ্ছে কি ডাটা গ্রহণ ও প্রক্রিয়াকরণের উপর ভিত্তি করে। 3 প্রকার, মানে অ্যানালগ, ডিজিটাল আর হাইব্রিড। আচ্ছা, এগুলো যদি এগুলো বানাই লিখতে হবে, বলেন এগুলো কি মুখস্থ করে যাওয়ার কিছু নাই। অ্যানালগ হচ্ছে কোন ধরনের কম্পিউটার? হ্যাঁ, এগুলো হচ্ছে কি পরিবর্তনশীল বৈদ্যুতিক তরঙ্গ দ্বারা পরিচালিত, অর্থাৎ কোন ধরনের তরঙ্গ এভাবে লিখে দিবেন, এই ধরনের তরঙ্গ। অ্যানালগ কম্পিউটার কোন ধরনের তরঙ্গ ইউজ করা হয়, বা তরঙ্গ না, এটা বলবেন সিগন্যাল। বলেন কি বলবেন এটাকে? অ্যানালগ কম্পিউটার অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে, সহজ কথা। ডিজিটাল কম্পিউটারে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে। ডিজিটাল সিগন্যাল কেমন? বক্স, গুড। তাহলে বাইনারি ডিজিট ব্যবহার করে, বলেন 0 এবং 1। বলেন 0 এবং 1। তাহলে ডিজিটাল কম্পিউটার ডিজিটাল সিগন্যাল অর্থাৎ 0 এবং 1 সংবলিত সিগন্যালকে কি আমরা ব্যবহার করি। আর অ্যানালগ কম্পিউটার কি সিগন্যাল ব্যবহার করি? অ্যানালগ সিগন্যাল, যেটা কি অবিচ্ছিন্ন। বলেন এটা কি অবিচ্ছিন্ন। আর ডিজিটাল সিগন্যাল কি হতে পারে? বিচ্ছিন্ন হতে পারে। এখানে কিছু একটু বানায় না দিয়ে দিবেন। আর এই কি বলে, হ্যাঁ, হাইব্রিড হচ্ছে কি অ্যানালগ আর কি বলে ডিজিটাল কম্পিউটারের কি দুইটার বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, এই ধরনের বৈশিষ্ট্য হলো কম্পিউটার কোথায় পাওয়া যায়? এই ধরনের বৈশিষ্ট্য কম্পিউটার কোথায় পাওয়া যায়? শুধু এটা লিখবেন, হাসপাতালে পাওয়া যায়। কোথায়? হাসপাতালে। হাসপাতালে এমন কিছু বড় বড় সফটওয়্যার আছে যেগুলোর মধ্যে অ্যানালগও লাগে, ডিজিটালও লাগে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেন, অ্যানালগের একটা উদাহরণ দিতে পারবেন। এরকম ধরেন স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ কোনটা? ওই যে ডাক্তাররা কানে দিয়ে যেরকম হিসাব করে না, এরকম টিপ দিয়ে তারপর কি করে প্রেসার মাপে যে, ওইটার মধ্যে কি থাকে? একটা কাঁটা থাকে না? কাঁটা হলো যত জিনিস আপনাকে আউটপুট দেখাবে সেগুলো হচ্ছে অ্যানালগ ডিভাইস, ঠিক আছে। কাঁটা দিয়ে যেগুলো কি দিবে? আউটপুট দেখাবে। আর যেগুলো সংখ্যা দিয়ে দেখে, যেমন আমার ঘড়িটা, এটার মধ্যে ডাইরেক্ট সংখ্যা দেখাইতেছে যে 10টা 51 বাজে, সংখ্যা দেখাইতেছে, এগুলো কি ডিজিটাল। আর যেগুলোর মধ্যে, যে ঘড়িগুলোর মধ্যে কাঁটা আছে, এগুলো কি অ্যানালগ, ঠিক আছে। তাহলে অ্যানালগ আর ডিজিটালের মধ্যে একটা মানে সহজ পার্থক্য হচ্ছে একটা কাঁটা দিয়ে দেখাবে, আর একটা মধ্যে মানে সঠিক পরিমাপ দেখাবে, কোনটা? ডিজিটালে, ঠিক আছে। হুম, তাহলে আমরা পারবো না? এগুলো একটু শর্ট করে বুঝাই দিলাম। এবার আমরা আমাদের প্রশ্ন চলে আসে, যেটা পরীক্ষা আসবে। হাইব্রিড কম্পিউটারে কি সিগন্যাল দেখাতে হবে? হাইব্রিড কম্পিউটার দুইটার কাজই একসাথে আছে। এটা হাসপাতালে যে ধরনের বড় বড় সফটওয়্যার গুলো ইউজ করে, যেমন হাসপাতাল ইনসেনটিভ কেয়ার, মানে কি আইসিইউ, ইনসেনটিভ কেয়ার ইউনিট, মানে আইসিইউ তে এমন কিছু বড় বড় সফটওয়্যার আছে, যন্ত্র আছে, যেগুলোর মধ্যে কি কি বলে, হ্যাঁ, এটা সেগুলো হচ্ছে হাইব্রিড, অর্থাৎ এগুলোর মধ্যে অ্যানালগও লাগবে, ডিজিটালও লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে অ্যানালগ অংশ রোগীর হার্টের কার্যাবলী, তাপমাত্রা, অন্যান্য জরুরি অবস্থা পরিমাপ করে। আর ওই পরিমাপকে কি করে? ডিজিটাল সিগন্যাল কি করে, মানে ডিজিটাল সংখ্যায় রূপান্তর করে। ডিজিটাল অংশে ডাটা প্রসেসিং হয়। তার মানে দুইটারই কাজ আছে, ঠিক আছে। আপনি জাস্ট এটা বলে দিন যে হাসপাতাল আইসিইউ তে, কোথায়? আইসিইউ তে হাইব্রিড কম্পিউটার ব্যবহার আছে, যেখানে অ্যানালগ এবং ডিজিটাল অংশ দুইটারই কাজ আছে। কি কাজ আছে এগুলোর ব্যাখ্যা করে লেখার দরকার নাই, ঠিক আছে। এটা মনে থাকবে না। আর পারলে কেউ যদি একবার রিডিং করে দেন তাহলে হয়তো লিখতেও পারেন, পারলে লিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা আমাদের কম্পিউটার প্রশ্নে চলে আসি। আকার, গতি ও সংরক্ষণ ক্ষমতা। যেখানে গতি দেখবেন, মনে রাখবেন যে এটা কি 4 প্রকার। যদি বলে যে গতির উপর ভিত্তি করে, এগুলো মনে নাও থাকতে পারে। কিসের উপর ভিত্তি করে? গতি। আরেকটা আমরা এটা কি করছিলাম, ডাটা প্রসেসিং এর উপর ভিত্তি করে। কিসের উপর? প্রসেসিং এর উপর। বলেন গতির উপর ভিত্তি করে কয় প্রকার? প্রথমটা কি লিখছে? সুপার কম্পিউটার। সুপারের একটা উদাহরণ বলে দিই, জাস্ট একটা মনে রাখবেন। ক্রে 1। কি বলছি? ক্রে 1 সুপার কম্পিউটার, ক্রে 1। আচ্ছা, দাঁড়ান একটা মিনিট আগে দেখে নিই একটু সুপার কম্পিউটার উদাহরণটা তো। এই যে ক্রে 1, ঠিক আছে। জাস্ট একটা উদাহরণ মনে রাখবেন, এতগুলো মনে থাকবে না উদাহরণ, একটা উদাহরণ। এবং এটা সুপার কম্পিউটার মানে নাম দেখে বুঝা যাইতেছে এটা অনেক কি হবে, শক্তিশালী কম্পিউটার। এই যে এখানে একটা উদাহরণ এই ছবি দেয়া আছে। এই কম্পিউটারগুলো আমরা যে এগুলো নিয়ে বসে রয়েছে এখন, এগুলোর মধ্যে দেখতে কি এরকম? না। এটা কি দেখতে এরকম? না, এটা সার্ভার গুলো অনেক শক্তিশালী। এবং দেখেন এটার মধ্যে কি আছে, দেখেন সুপার কম্পিউটার সবচেয়ে শক্তিশালী এবং কি
তো এগুলো পারবেন না এই বৈশিষ্ট্যগুলো লিখতে, এবং এটা অবশ্যই কি হবে, ব্যয়বহুল হবে, কারণ যেহেতু এটা আমরা ইউজ করি না, এগুলোই তো ব্যয়বহুল, তার মানে এটা থেকে আরো বেশি ব্যয়বহুল। আর এগুলো সব জায়গায় কি অ্যাভেলেবল না, এগুলো লিখে দিবেন, যেটা সব জায়গায় পাওয়া যায় না। এগুলো কোথায় পাওয়া যায় বলেন? ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, জঙ্গি বিমান, এরপরে বেশিরভাগ কোথায় ব্যবহার হয়? নভোযান, অর্থাৎ ইয়াতে, এই যে হ্যাঁ মহাকাশ, হ্যাঁ মহাকাশ গবেষণা কেন্দ্র যেমন নাসা, এরপরে আমাদের স্পারসো ঢাকাতে যেটা আছে আগারগাঁও স্পারসো এটাতে, তারপর আপনার পরমাণু চুল্লি, ঠিক আছে, যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে না, ওইগুলো থেকে সুপার কম্পিউটার, কারণ এগুলো একসাথে অনেকগুলা কাজ একসাথে কি করতে হয়, তার মনিটরিং করতে হয়, কারণ একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো কিন্তু অত সহজ কথা না, ঠিক আছে, সে প্রেসার টেম্পারেচার অনেক জিনিস কি করতে হয় তাকে মনিটর করতে হয়, কন্ট্রোল করতে হয়, ঠিক আছে কিনা, বুঝছেন কিনা বলেন? সুপার কম্পিউটার কি হবে? দ্রুতগতি সম্পন্ন, এরপরে কি হবে? শক্তিশালী, তারপরে কি ব্যয়বহুল, এরপরে এগুলো সব মানে এগুলো কি সব জায়গায় কি না পাওয়া যায় না, কারণ হচ্ছে এগুলা বিশেষ বিশেষ কেন্দ্র বা কাজে ইউজ হয়, যেমন কি এরপর বলে দিবেন এই কাজে, যেমন ক্রে ওয়ান শেষ, ঠিক আছে। এবার আছে মেইন ফ্রেম কম্পিউটার, এটা সুপার কম্পিউটার থেকে একটু নিচে আছে, তবে এটাও কি আমরা সচরাচর কি করি না, ব্যবহার করি না। দেখেন এখানে বলছে এর একটা বড় কম্পিউটার, দেখেন এই যে এগুলোকে আমরা ব্যবহার করি না। দেখেন তো অনেকগুলো ছোট কম্পিউটারকে যুক্ত করে একাধিক এক শতাধিক মানে শতাধিক লোক, মানে কি মানে শত শত লোক, হ্যাঁ বেশি মানুষ একসাথে যেখানে কাজ করে সেখানে সার্ভারটা হবে অনেক শক্তিশালী কেন্দ্রীয় সার্ভার, এটার আন্ডারে ছোট ছোট অনেকগুলো কম্পিউটার আমরা সবাই কাজ করব, কারণ আমরা একটা অফিসে কাজ করি, এখানে সবাই একসাথে কাজ করে। তো বড় কম্পিউটারটার কাজটা কি, যারা ছোট ছোট কম্পিউটার কাজ করে সবগুলো ডাটা কি এখানে থাকে, তো তারা কখনো যদি কেউ নতুন কোনো ডাটা বা কাস্টমারের ডাটা ঢুকায়, তাহলে সেটা কোথায় চলে আসবে, এই মেইন কম্পিউটারে চলে আসবে। এখন ধরেন ও চাকরি থেকে চলে গেছে, নতুন আরেকজন আসছে, তার জন্য কোনো অসুবিধা হবে না, কারণ সে চাইলে কি করতে পারবে, ডাটা অ্যাক্সেস করতে পারবে। আবার ধরেন এই কম্পিউটারটা ক্র্যাশ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে কি ডাটা নষ্ট হবে না, ডাটা কোথায় থাকবে, মেইন সার্ভারে থাকবে, বুঝছেন কি? তাহলে এই ধরনের এই বড় বড় কোম্পানিগুলোতে কি এই ধরনের কম্পিউটার ইউজ করা হয়, মেইন ফ্রেম কম্পিউটার, ঠিক আছে। মেইন ফ্রেমের একটা উদাহরণ মনে রাখবেন, জাস্ট আইবিএম 4341, আর যদি 4341 মনে না থাকে লিখবেন যে আইবিএম এর কম্পিউটার গুলো মেইন ফ্রেম কম্পিউটার হিসেবে ইউজ করা হয়, শেষ, বানাই লিখে দিলেন উদাহরণ হিসেবে, কারণ আপনি তো মডেলের নামটা মনে নাই, বুঝছেন কিনা? কি লিখবেন? আইবিএম এর, আইবিএম কোম্পানির, আইবিএম কোম্পানির কম্পিউটার কি কাজে ইউজ করা হয়, মেইন ফ্রেম কম্পিউটার হিসেবে ইউজ করা হয়, শেষ। এরপরে কি আসে সিরিয়ালে? মিনি কম্পিউটার, মেইন ফ্রেম থেকে আকারে ছোট, ঠিক আছে, এবং এগুলোর সাথে কিছু কম্পেয়ারিং বৈশিষ্ট্য দিয়ে দিবেন, মানে তুলনামূলক, যে মিনি কম্পিউটার অবশ্যই কি হবে, মেইন ফ্রেম থেকে আকারে ছোট, খরচে কম, এরপর একটু কম গতি সম্পন্ন, এটা লিখে একটু লেখাটা বাড়াবেন আর কি, ঠিক আছে, আর কিছু না, যদি সময় থাকে। এটার একটা উদাহরণ মনে রাখবেন, পিডিপি 8, বাস, সহজ, বলেন পিডিপি 8, শেষ, মনে রাখবেন যে মিনি কম্পিউটার। আচ্ছা এগুলো কোথায় ইউজ করা হয়? এই এখানেও, হ্যাঁ এখানেও কি হয়, শিল্প গবেষণা, ব্যাংকিং, যেমন একটা ব্যাংক, হ্যাঁ ব্যাংকের মধ্যে কি হয়, ব্যাংকের মধ্যে কিন্তু বেশি কম্পিউটার থাকে না, সর্বোচ্চ কি 6-7টা নইলে 8 থেকে 10টা। বাংলাদেশ ব্যাংক ওইটার হিসাব আলাদা, ওইটার মধ্যে কিন্তু আবার মেইন ফ্রেম কম্পিউটার ইউজ করা লাগে, ঠিক আছে। যেমন ধরেন এই শাখা ব্যাংক গুলো আছে, জনতা ব্যাংক বা সোনালী ব্যাংক সামথিং, এগুলোর মধ্যে কম্পিউটার ভিতরে ঢুকলেই দেখা যায় মাত্র 4-5টা বা 6টা কম্পিউটার, বেশি আছে নাই। তো এই আর কি, ওইগুলোর মধ্যে মিনি কম্পিউটার ইউজ করা যায়, ঠিক আছে। আর মাইক্রো কম্পিউটার কারা ইউজ করি, যে আমরা ইউজ করি, যেগুলো এগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার, ঠিক আছে। এগুলো নিয়ে আর কিছু বলতে হইব? মাইক্রো কম্পিউটার আপনি ইচ্ছা মতো উদাহরণ দিতে পারেন, আইবিএম পিসি, অ্যাপল ম্যাকিনটশ, তারপরে ডেল, এইচপি, যা আছে সব লিখে দিবেন, ঠিক আছে। বাংলাদেশের কোম্পানি আছে কি ডোয়েল, তাই না, DWELL, এই ডোয়েল কোম্পানি হচ্ছে কি বাংলাদেশের, এটাও লিখে দিবেন, উদাহরণ যা দিতে পারেন আর কি। তো এখানে মাইক্রো কম্পিউটারের কিছু প্রকারভেদ আছে, এগুলো যদি মনে থাকে অবশ্যই মনে থাকবে, এটি সহজ। ডেস্কটপ কম্পিউটার জানেন না নাম এটার? এগুলো তো জানেনই। ল্যাপটপ, পামটপের নাম হয়তো আজকে হয়তো অনেকেই প্রথম শুনছেন। নোটবুক, পকেট কম্পিউটার, এত কিছু না লিখে কোনটা লিখবেন বলেন? ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, শেষ। এই তিনটা মনে থাকবে মনে বেশি, তাই না? কোনটা? আচ্ছা পামটপ কম্পিউটারটা কেমন, এটা একটু দেখাই দিলে নাকি? এই দেখেন, কাজের ক্ষমতা ও স্মৃতিশক্তি কম সংবলিত ক্ষুদে কম্পিউটারকে কি বলে? এই ধরনের কম্পিউটার কোথায় ইউজ করে? হাতে তালুতে রেখে, যেমন ধরেন এগুলো আসলে বাংলাদেশে খুবই কম চলে, ঠিক আছে। যেমন এমন এমন কিছু কম্পিউটার আছে, আমার কাছে আগে একটা এরকম ছিল, এটার আপনি মোবাইল হিসেবে মানে অর্থাৎ কি ট্যাব ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন, আবার কি কম্পিউটার হিসেবে ইউজ করতে পারবেন। এগুলার এই ধরনের এগুলার পাম্পটপ বলা হয়, ঠিক আছে। এগুলোর মধ্যে উইন্ডোজ আছে, পরে অ্যান্ড্রয়েড, মানে একই সিস্টেম ইউজ করা যায়, ট্যাবের মতন। আচ্ছা গ্রুপে দিছেন? আচ্ছা এটা আমরা বাইর করবো, এটা এটা বের করে নি, পৃষ্ঠা লেখা নাই তাই না? সেটা। ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, উনি সবগুলা প্রশ্নের অ্যান্সার গুলো দিচ্ছে, আমরা একটু দেখি। প্রশ্নটা কি ছিল? এটা হচ্ছে 321, 321-এর 2 নম্বর, সবাই বলেন। 321 অ্যান্সার সামনে আছে, ঠিক আছে? 321-এর 2 নম্বর। স্টোরেজ ডিভাইসের বর্ণনা দাও। এখান থেকে ভাইবা তো কোশ্চেন আসে। এখানে আমরা বোর্ডে একবার নতুন না, যা দাগাবো তাই করে নাকি, বুঝছেন? এখানে ধরেন আর এক্সট্রা কিছু দাগেন না, তাহলে আপাতত আমরা যা দাগে দিছি এগুলোই পরীক্ষার জন্য, কারণ আপনার বই তো নতুন, এই জন্য আর সমস্যা হবে না বেশি। আচ্ছা, আপনি যদি বলছেন দিয়ে দিই। আচ্ছা, তাহলে স্টোরেজ ডিভাইসের বর্ণনা দিই। আচ্ছা, স্টোরেজ ডিভাইস প্রধানত কয় প্রকার বলেন তো? আচ্ছা, অ্যান্সার 314-তে। হ্যাঁ, 314, রাইট। আচ্ছা, এটা একটু মোটা করে দিই। আচ্ছা, দেখেন বলছে কম স্টোরেজ ডিভাইসের বর্ণনা দাও। আচ্ছা, স্টোরেজ ডিভাইসের কথা বলছে, দেখেন এখানে বলছে কম্পিউটার স্টোরেজ ডিভাইস 3 প্রকার। কি বলছে? মুখ্য স্মৃতি। তো আমরা এগুলোর মুখ্য, গৌণ এগুলো বলতে কি একটু একটু কেমন জানি শোনায়, ঠিক আছে? আমরা এটা কি লিখবো? একটু ইংরেজিতে লিখবো অথবা বাংলাতে এইভাবে লিখবো, প্রাইমারি প্রাইমারি মেমোরি। বলেন কি লিখবো? প্রাইমারি মেমোরি। এটাতে কি লিখবো? আর এটাতে কি লিখবো? এটা ইংরেজিতে বাল্ক লেখা আর কি। বাল্ক মানে হচ্ছে অনেক বড় স্টোরেজ। মানে হচ্ছে ধরেন আপনি 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক আলাদা ইউজ করলেন, এটাকে কি বলে? বাল্ক স্টোরেজ, ঠিক আছে? বাল্ক ইংরেজিতে কি লেখে? BULK। তো ইংরেজি বাংলাতে লিখতে যদি বিরক্ত লাগে বা সুন্দর না লাগে, তাহলে কি লিখবেন? ইংরেজিতে লিখে দিবেন, ঠিক আছে? আর এটা অবশ্যই ইংরেজিতে লিখবেন। এগুলো দেখতে বাংলাতে দেখতেও মানে খুবই অড লাগে। এগুলো হেরা প্রয়োজনের ভিত্তিতে বাংলাতে কনভার্ট করছে, আসলে কিন্তু এগুলো বাংলাতে কোন জায়গায় কি ইউজ হয় না, ঠিক আছে? আচ্ছা, এটাকে আপনারা মুখ্যস্থিত অথবা মেইন মেমোরি বলতে পারেন, যার মনে যেটা মনে থাকে। আর কারো যদি মনে না থাকে সে কি লিখবেন? প্রাইমারি স্টোরেজ অথবা প্রাইমারি মেমোরি, যা মনে চায়। আচ্ছা, এটা লিখতে, আচ্ছা এটা যে লিখবেন, এখন এটা সংজ্ঞাটা কি লিখবেন? মেইন মেমোরি কাজ কি? দেখেন, এটার মেইন কাজ হচ্ছে কি করা? যে স্মৃতির সাথে বা যে মেমোরির সাথে, স্মৃতি লিখবেন না, স্মৃতির জায়গায় সবসময় কি ইউজ করবেন? মেমোরি কথাটা ইউজ করবেন। যে মেমোরির সাথে ALU, এটার পূর্ণরূপ আবার পরীক্ষা আসতে পারে। ALU এর পূর্ণরূপ কি বলেন তো? হ্যাঁ, গুড, এরিথমেটিক লজিক ইউনিট। মানে কি? গাণিতিক যুক্তি ইউনিট। বলেন গাণিতিক। আচ্ছা, কম্পিউটারের এটা আবার আসবে পরীক্ষার মধ্যে, এরকম যে কম্পিউটার বিভিন্ন অংশের বর্ণনা দাও, ঠিক আছে? কম্পিউটার আমরা কি দেই বলেন তো? ইনপুট দেই। কি দিলাম? ইনপুট দিলাম। বলেন কম্পিউটারকে ধরেন আমরা একটা অঙ্ক করতে দিলাম, যোগ বিয়োগ করতে দিলাম, সেটা কি করবে? CPU তে নিবে। মেইন কম্পিউটারের ব্রেন তো CPU, তাই না? CPU এর মধ্যে 3টা অংশ থাকে, বলেন কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট, আর একটা হচ্ছে ALU, এরিথমেটিক লজিক। তাহলে 3টা ইউনিট নিয়ে কি গঠিত বলেন? CPU। বলেন কি গঠিত? CPU। বলেন কি কি থাকে বলেন? কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট, ALU টা মাঝখানে থাকে আর কি, ঠিক আছে? কন্ট্রোল ইউনিট, ALU আর কি, অথবা ALU সবার উপরে দিতে পারেন, বইয়ে মেবি উপরে আছে আর কি, ঠিক আছে? তো ALU এর সাথে আবার এগুলো সবগুলোর সাথে কানেক্টেড, মেমোরির সাথে কানেক্টেড। কারণ আপনি যখন একটা কাজ করবেন, এগুলো প্রাইমারি ভাবে কোথায় সেভ হয়? কোথায় বলেন তো? র্যামে সেভ হয়। বলেন কোথায় সেভ হয়? র্যামটাই কি? মেইন মেমোরি। বলেন র্যামটাই কি? মেইন মেমোরি। আচ্ছা, ধরেন কারো র্যাম নষ্ট হয়ে গেল, কম্পিউটার কি চালু হবে কিনা বলেন তো? কম্পিউটার চালু হবে না। কারণ প্রথম কম্পিউটার চালু হওয়ার সময় যে একটা বায়োস বা এটা কি বলে, ইনপুট আউটপুট যে ইয়াটা কি বলে এটাকে, নামটা মনে আসতেছে না। আচ্ছা, যে বায়োসটা চালু হয় সেটা মেমোরিতে আগে কি হয়? লোড হয়। বলেন আগে মেমোরিতে কি হয়? লোড হয়। তো মেমোরি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার কম্পিউটার কি হবে না? চালু হবে না, ঠিক আছে কিনা? তাহলে র্যামটা যদি চেঞ্জ করে ফেলে, তাহলে আবার দেখবেন যে কম্পিউটার চালু হয়েছে। আচ্ছা, আর আরেকটা জিনিস, কম্পিউটার যে অপারেটিং সিস্টেমটা, এটা অবশ্যই কোথায় ইনস্টল হয়? এটা তো র্যামের মধ্যে ইনস্টল হয়, তাই না? তো র্যাম যদি নষ্ট হয়, তাহলে এটা কিভাবে চালু হবে? এই আর কি।
এই ধরনের কোশ্চেন ধরুন ভাইভাতে কিছু কোশ্চেন করতে পারে বেসিক থেকে, যে আপনার র্যাম নষ্ট হয়ে গেলে কম্পিউটার চালু হবে কিনা বা সামথিং এরকম। আচ্ছা এবার আসেন যদি লজিক ইউনিট, হ্যাঁ, গাণিতিক যুক্তি ইউনিট আর কি, ঠিক আছে। এএলইউ এএলইউ এর সাথে কি কানেক্টেড থাকে বলুন তো? মেইন মেমোরিটা। হ্যাঁ, সরাসরি তথ্য ও নির্দেশ মানে প্রদান করে। তাহলে আপনি এখানে মেইন কথা জানিয়ে গেছেন যে মেইন মেমোরি কার সাথে সরাসরি কানেক্টেড থাকে, এটা লিখে দিলেই হবে, বাস এখানে আর ব্যাখ্যার কিছু নাই। এবং এই প্রাইমারি মেমোরিগুলো অত্যন্ত কি হয়, দ্রুত গতি সম্পন্ন। কারণ আপনি যখন যেটা করতেছেন সাথে সাথে এটা সেভ হয়ে যেতেছে। এবং এখন যদি একটা কারেন্ট চলে যায়, এখন বলেন তো আমার এই লেখাগুলো থাকবে কিনা, কে বলতে পারবে? না, থাকবে না। এখন কারেন্ট চলে গেলে থাকবে না এই লেখাগুলো। হ্যাঁ, যদি আমি সেভ, কারণ এখন আমি যেগুলো লিখছি আমি কিন্তু সেভ হয় নাই, যে দেখেন একটা স্টার স্টার লেখা উঠতেছে না, স্টার। এন্ড আমি কন্ট্রোল এস দিয়ে দেখবেন স্টার কথাটা চলে যাবে। আচ্ছা আমি এটাতে কাজ করতেছি, যে এখানে স্টার চলে গেছে, আবার এটার স্টারও চাইলাম না, কন্ট্রোল এস দিলে এটা কন্ট্রোল এস দিয়েছি, চলে গেছে, দেখছেন চলে গেছে না। এটা এখন সেভ হয়েছে। এখন এটা কারেন্ট চলে গেলেও কি এই লেখাগুলো থাকবে, এই যে দাগগুলো থাকবে, এটা থাকবে। বুঝছেন কি? আচ্ছা। হ্যাঁ, এই যে ধরুন, হ্যাঁ, এই যে এখানে আবার দাগ দিছে, নিচটা চলে আসছে। এখন আবার কারেন্ট চলে গেলে সব থাকবে, শুধু এই ছোট দাগটা থাকবে না, ঠিক আছে। হ্যাঁ, সেটাই। তাহলে আমরা অনেক কিছু বুঝছি যে কারেন্ট চলে গেলে যেটা থাকবে না ওইটা হচ্ছে কার কাজ, এগুলো রব র্যামের কাজ। আর আপনি এখন যেটা সেভ করছেন এটা কোথায় চলে গেছে? সেকেন্ডারি মেমোরিতে চলে গেছে, রমে চলে গেছে, এখন থাকবে। তার মানে রম কারেন্ট চলে গেলেও কি জিনিসগুলো রাখতে পারে, কিন্তু র্যাম কারেন্ট চলে গেলে অথবা কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কি জিনিসগুলো হারাই ফেলে, মুছে ফেলে, ঠিক আছে, রাখতে পারে না। এটা কি সমস্যা, এটা বলেন। আচ্ছা আমরা কোথায় আছিলাম? হ্যাঁ, তাহলে মেইন মেমোরি কার সাথে কানেক্টেড থাকে বলেন তো? এএলইউ এর সাথে। তাহলে পারবেন না? প্রয়োজনীয় তথ্য কি করে, তথ্য ও নির্দেশ, হুম, গৌণ স্মৃতি থেকে মাঝে মধ্যে এনে কি হয়, এএলইউ কে প্রদান করে কে, র্যাম। তাহলে র্যাম হচ্ছে কি সবগুলোর মাঝখানে ধরেন একদম মিডিয়াম হিসেবে কাজ করে, ঠিক আছে কিনা। আচ্ছা এরপরে আসেন, মেইন মেমোরি আবার দুই প্রকার। আচ্ছা এটার আর একটা সুন্দর একটা চিত্র ছিল, চিত্রের মধ্যে বুঝাইলে সুন্দর হইতো। আচ্ছা যাই হোক, এটা দেখাবো। মেইন মেমোরি আবার কয় প্রকার বলুন তো? তিন প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল, আর একটা হচ্ছে কি রিড রাইট মেমোরি। কারো যদি মনে না থাকে প্রকারভেদ দেওয়ার দরকার নেই, শুধু মুখ্য মুখ্য সরি মুখ্য না, মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এটি লিখে দিলে হবে। আচ্ছা মুখ্য মেমোরির মধ্যে কি কি আছে? র্যাম রোম। তাহলে সেকেন্ডারি মেমোরি গুলো কোনগুলো বলেন তো? পেন ড্রাইভ, তারপর আর কি আছে, ওই যে হার্ড ডিস্ক, এগুলো কি সেকেন্ডারি, ঠিক আছে। হ্যাঁ, ডিভিডি ডিস্ক, এগুলো ম্যাগনেটিক ডিস্ক, এগুলো ঠিক আছে। আচ্ছা এটা দরকার না, আমরা সেকেন্ডারি সিরিজে চলে যাই, ঠিক আছে। এই একটু বই একটু লিখে রাখেন, পরে আপনার নাহলে আবার গৌণ মুখস্থ করে ফেলবেন। সেকেন্ডারি তো আছে এখানে লেখা, এগুলো করবেন। আচ্ছা ধরেন আপনার কম্পিউটারে কোনো বড় কোনো ভিডিওস, অনেকগুলো ছবি, এগুলো সেভ করতে চাইতেছেন, তা এগুলো কোথায় সেভ হবে বলেন তো? সেকেন্ডারি স্টোরেজ। তাহলে সেকেন্ডারি স্টোরেজ কি করে? প্রোগ্রাম সংরক্ষণ করে, এরপরে এএলইউ তে যে কাজ হয় সেগুলোরে কি করে, সে পরে সেকেন্ডারি স্টোরেজে নিয়ে আসে, ঠিক আছে। সেকেন্ডারি স্টোরেজ কি দিয়ে তৈরি, এগুলো লেখার দরকার নেই, কয়েকটা উদাহরণ দিবেন। চুম্বক ট্যাপ, ফ্লপি ডিস্ক, এগুলা, ঠিক আছে, পেন ড্রাইভ, এগুলো লিখে দিবেন বাস। এবার আসেন বাল্ক স্টোরেজ। বাল্ক স্টোরেজ মানে যেখানে গবেষণার জন্য বা নতুন গণনার জন্য অনেকগুলো কি হয়, স্টোরেজের অনেক বেশি প্রয়োজন হয় তখন, তাহলে এটা মানে লিখতে পারবেন না এগুলা। তাহলে মেইন দুইটা জিনিস লিখবেন, এটা হচ্ছে কি বলেন, মেইন মেমোরি আর কি সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আরেকটা চলে যাই, একটু তাড়াতাড়ি করে নিলে আমরা সবগুলা দিতে পারবো না, আমরা আবার প্রশ্ন করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমাদের মনে হয় আরো দুইটা সাবজেক্টের সাজেশন দেওয়া বাকি, তাই না? এই দুইটা, এটা সাজেশন কি দিছি না এটার? আচ্ছা তাহলে এটার আপাতত প্রশ্ন রাখেন, সাজেশন আমরা আসার পরে দিব, হ্যাঁ, ইয়ে থেকে আসার পরে, মানে আপনাদের ইন কোর্স পরীক্ষার পরে দিব, সমস্যা নেই। আচ্ছা এখন কোনটা সেভ করলাম, এটা। দেখি এটা কি দিছে। আচ্ছা কেউ কোনো অংশ না বুঝলে জানাই, এগুলো পরীক্ষা লেখার জন্য আমি আলোচনা করতে যেন পরীক্ষা আপনার কলম বসাতে পারেন, যদি না বুঝাই দিতাম হয়তো অনেক কিছু লিখতে পারতেন না, ঠিক আছে। আর এগুলো থেকে ফাইনাল পরীক্ষা তো দেখবেন যে প্রশ্ন কমন চলে আসছে ইনশাল্লাহ, কারণ আলোচনার সাথে আমি একই সাথে অনেকগুলো জিনিস বলে ফেলি। আচ্ছা এটা প্রশ্নটা কি ছিল একটু দেখেন, 327 পৃষ্ঠা না, প্রশ্ন হচ্ছে 339 পৃষ্ঠার 5 নং। পরীক্ষা 2 ঘন্টা করে হবে মনে হয়, 2 ঘন্টাতে আপনার 1 ঘন্টাতে লেখা সব শেষ করে ফেলতে পারবেন। হুম? 24।
এই লোকটার মানা করছিল ক্লাস দেওয়ার জন্য। হ্যাঁ, টেক ইউর মার্ক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা বলছে ইমপ্যাক্ট প্রিন্টার ও নন ইমপ্যাক্ট প্রিন্টারের তুলনামূলক ব্যবহারিক সুবিধা অসুবিধা বর্ণনা করো। ঠিক আছে। আচ্ছা, এই প্রকারভেদ একটু কষ্ট করে মুখস্থ করে যাইতে হবে। এগুলো কিন্তু নামগুলো মনে থাকলে আপনি বানাই লিখতে পারবেন, আর নাম মনে না থাকলে কি করতে পারবেন না, বানাইয়া লিখতে পারবেন না। আমার একটা মিনিট সময় দেন, একটু দেখেন আপনার সিচুয়েশনটা।
আচ্ছা দেখেন এখানে যদি বলে বিভিন্ন ধরনের প্রিন্টার, প্রশ্নটা কি ছিল বিভিন্ন ধরনের প্রিন্টারের সুবিধা অসুবিধা নিচে দিতে প্রশ্নটা চাইছে কি? ও আচ্ছা, সুবিধা অসুবিধা চাইছে নাকি? তাহলে প্রকারভেদ চাই নাই তো। আচ্ছা এখন কথা হচ্ছে সুবিধা অসুবিধা জায়গায় যদি প্রকারভেদ সহ সুবিধা অসুবিধা আসে, মানে ধরেন প্রকারভেদ করো এবং এগুলোর কি সুবিধা অসুবিধা আলোচনা করো, তাইলে প্রকারভেদের এটা কিন্তু লাগবে, বুঝছেন? এটা একটু একবার চোখ খুলে দেন, বলা যায় না এটা যদি, আচ্ছা ধরেন এটা এখানে না আসলে এটা কিন্তু 2 নম্বর জন্য আসার একটা কি থাকবে, সম্ভাবনা থাকবে কিন্তু, ঠিক আছে? যদি এটা 6 নম্বরের জন্য না আসে, 6 নম্বরের ধরেন জন্য এটা আসতে ধরেন এই যে সুবিধা অসুবিধা আসবে, 2 নম্বরের জন্য কি শুধু চিত্রটা আসতে পারে। চিত্রটা একটু দেখেন, প্রিন্টার কয় প্রকার, প্রথমে ইমপ্যাক্ট আর নন ইমপ্যাক্ট। ইমপ্যাক্টটা আবার 3 প্রকার, ডট ম্যাট্রিক্স, লাইন, আর একটা কি বলেন ডেইজি হুইল। এটা কি ডেইলি হুইল না ডেইজি হুইল লেখা? ডেইজি হুইল লেখা থাকবে, হ্যাঁ ডেইজি হুইল, ঠিক আছে। বলেন ডট ম্যাট্রিক্স, লাইন, আর একটা কি ডেইজি হুইল। আর নন ইমপ্যাক্টের মধ্যে কি আছে? ইঙ্ক, ইঙ্ক জেট, আর একটা হচ্ছে লেজার, আর একটা হচ্ছে কি থার্মাল। আমরা বেশিরভাগ কোনটা ইউজ করি বলেন তো? লেজারটাই ইউজ হয় কি দোকান টোকানে যেগুলো use হয়। তাহলে মোট কয় প্রকার এটা হইলো? 6 প্রকার হয়ে গেল। বলেন ইমপ্যাক্ট কয় প্রকার? 3 প্রকার, ডট ম্যাট্রিক্স, লাইন, ডেইজি হুইল। নন ইমপ্যাক্ট ইঙ্কজেট, লেজার আর থার্মাল। ঠিক আছে, মনে থাকবে না? এবার আসলে একটু সুবিধা অসুবিধা একটু দেখি। জেট প্রিন্টার, আচ্ছা সুবিধা অসুবিধা গুলা সবগুলো কি মনে থাকবে? থাকবে না, একটু কি করতে হবে, টেকনিক খাটাই একটু বানায় লিখতে হবে। কেমন? জেট প্রিন্টারের ছবির মান ভালো বলছে, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, লেজার প্রিন্টারের কথা কি বলছে? দ্রুত মুদ্রণ মুদ্রণ হয়, নির্ভরযোগ্যতা বেশি। একটা জিনিস মাথায় রাখবেন, যেটা দ্রুত মুদ্রণ হয় মানে দ্রুত ছাপা হয়, বলেন দ্রুত কি হয়? এটার প্রিন্টারের দামটা কি থাকবে? বেশি থাকবে, কারণ এটা স্পিডে কাজ করে, এটার দামটা কি থাকবে? বেশি থাকবে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এটা নির্ভরযোগ্যতা বেশি মানে এটার মধ্যে একটু ভুল হয় কম, মানে কাগজ নষ্ট হয় কম, বাইরে কিছু। এই জন্য এটা টোনারের দাম বেশি। টোনার মানে হচ্ছে কালার আর কি, ঠিক আছে? তো টোনার মনে না থাকলে কি লিখবেন? কালারের দাম বেশি। তাহলে এখানে দামের বিষয়টা আসবে কোথায়? কিসের মধ্যে? লেজারের মধ্যে। লেজারের মান ভালো বলে না, যার মান ভালো তার কি দাম, দাম একটু বেশি, ঠিক আছে। আর এটা এটা পাতলা কাগজ একটু কি প্রিন্ট ঝুঁকিপূর্ণ, ঠিক আছে। তো এটি কয়েকটা মনে রাখবেন, সুবিধা লিখবেন বেশি, অসুবিধা লিখবেন 2টা, সুবিধা লিখবেন 3টা বা 4টা, ঠিক আছে। তো টোনা এখানে দেখবেন কালারের ক্ষমতা বেশি, কালারের দাম বেশি, দেখছেন? যার ক্ষমতা বেশি তার কি দাম বেশি, এমনি বুঝা যাইতেছে। এবার আসেন এখানে ছবির মান ভালো, কিন্তু এটা কি, এটা যেহেতু মুদ্রণ স্পিড হয় লেজারে, তাহলে অবশ্যই জেটে কি হবে? স্লো হবে, ধীর মুদ্রণ গতি। তাহলে কিছু বিষয় মনে রাখবেন, তাইলে হবে মুদ্রণ গতি, ছবির মান, রেজলিউশন, দাম, নির্ভরযোগ্যতা, টোনারের ক্ষমতা, টোনারের দাম। তাহলে কয়েকটা বিষয় চলে আসছে না এখানে? সবগুলোর ভিতরে এই জিনিসগুলো ঘুরে ফিরে দিবেন, যেন কি হয়, মানে এত বেশি কিছু মাথায় নিয়ে যায় না। ইনকোর্স পরীক্ষার প্রশ্ন আলোচনা করতেছি, তবে এটা ইনকোর্স ছাড়াও ফাইনাল পরীক্ষা যদি এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা বেশি। এখান থেকে এই ইনকোর্সের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, এগুলো আলোচনা করতেছি, ঠিক আছে। পরীক্ষা দিলাম, এই যে এটা হচ্ছে প্রশ্ন, প্রশ্ন দিয়ে দিলাম না, খুশি নি দেখেন তো। হ্যাঁ ইনকোর্সের প্রশ্ন দিয়ে দিচ্ছি। এগুলো ছবি তুলে গ্রুপে দিয়ে দিচ্ছে, আপনি বই থেকে দাগা করে নিন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যদি মনে থাকে আর কি, যে একটাতে শব্দ এটাতে শব্দ কম হয়, ঠিক আছে, একটু সাউন্ড কম হয় আর কি।
তো এগুলো একটু বানায় লিখে দিয়ে এবং স্যাররা কি করবে না এটি বেশি চেক করবে না, তবে বেশি উল্টাপাল্টা লিখে না, নাহলে আবার একজনের সাথে আরেকজনের খাতা তো একজনই সবগুলা কাটবে, তাহলে স্যারও যদি বেশি উল্টাপাল্টা দেখে তাহলে নাম্বার কিছু কমাই দিবে, বুঝছেন? কয়েকটা মনে রাখলে দেবেন তাইলে হচ্ছে। জেড প্রিন্টারের ছবির মান ভালো কিন্তু মুদ্রণের গতি কি স্লো, আর লেজার প্রিন্টারে কি মুদ্রণ স্পিডে হয় কিন্তু প্রিন্টারের দাম কি বেশি। এবার আসেন এখানে যেগুলো দ্রুত মুদ্রণ হয় এগুলো একটু ঝুঁকি থাকে, পাতলা কাগজের একটু কাগজটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এগুলোই তো চাইছে, আর কি চাইছে এখানে? এখানে কয়েকটা পার্থক্য দিয়েছে, ইম্প্যাক্টেড নন ইম্প্যাক্টেড। এখান থেকে মনে একটা পার্থক্য, এখান থেকে মনে একটা পার্থক্য মনে পরীক্ষা দিয়েছিল। আচ্ছা, প্রশ্ন উত্তর মনে মূল্য দিয়েছে নাকি? আচ্ছা, এখানে কিসের পার্থক্য দিয়েছে? লেটার লেজার। আচ্ছা, ইম্প্যাক্ট প্রিন্টার নন পার্থক্যটা একটু দেখুন। যে প্রিন্টারে ছাপানোর কাজ প্রিন্ট হেড এর মাধ্যমে হয়ে থাকে, কিসের মাধ্যমে? প্রিন্ট হেড। আর যে প্রিন্টারে ছাপানোর কাজে লেজার রশ্মি ব্যবহার করা হয়, সহজ কথা ডাইরেক্ট বললাম। বলে একটার মধ্যে কিসের ব্যবহার করা হয়? প্রিন্ট হেড। আর একটার মধ্যে কিসের ব্যবহার করা হয়? যেটা লেজার রশ্মি, সেটা নন ইম্প্যাক্ট। আবার একটু খেয়াল করেন প্রকারভেদের মধ্যে কিন্তু নন ইম্প্যাক্টের মধ্যে কোনটা আছে? লেজার। তাইলে নন ইম্প্যাক্টের মধ্যে কি বলবেন? যেটার মধ্যে লেজার রশ্মি ব্যবহার করা হয় তাকে নন ইম্প্যাক্ট বলা, যেটা যদি প্রিন্ট হেড ব্যবহার করে তাকে কি বলে? সহজ কথায় শেষ। এবার আসেন এখান থেকে কথাটা আবার আরেকটা পার্থক্যের মধ্যে লেখেন যে এটাতে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে, এখানে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে না, তাহলে এর মধ্যে হ্যাঁ হইলে এটার মধ্যে কি হবে? না। এটার গুণগত মান এত ভালো না, ইম্প্যাক্টটা নন ইম্প্যাক্টে কি তাহলে ভালো। এবার বলবেন এখানে গতি, এখানে এখানে এই দুইটা জিনিস কম, তাহলে এই দুইটা জিনিস এখানে কি হবে? বেশি। গতি দাম কম, ঠিক আছে, তাহলে এখানে গতি দাম বেশি, 4-5। এখানে বেশি দিচ্ছে কারণ আপনার যেন দুই একটা বাজে কয়েকটা কম মনে থাকে, তাইলেও যেন পরীক্ষা লিখতে পারে। আর উদাহরণ মিস করবেন না, ঠিক আছে? উদাহরণ মিস করবেন না। এটা তো আপনি দেখছেন, উদাহরণ কি দিবেন? এই যে এখান থেকে দিবেন। ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হচ্ছে কি ডট আর লাইন, আর নন ইম্প্যাক্টে কি দিবেন? লেজার, ইঙ্কজেট বা থার্মাল, যেটা মনে থাকে দেবেন। দুইটা দুইটা দিবেন, বেশি দেন তখন একটা একটা দিলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, এরপরের প্রশ্ন চলে যান। সেটা আলোচনা করছি। এটা প্রশ্নটা একটু দেখুন তো আগে। ছবিগুলো গ্রুপে দিছি, একটু দেখুন। ছবিগুলো গ্রুপে দিয়ে দিছি, একটু দেখেন। তিনশো 346 এক নাম্বার নাকি? 346 এক। যৌতুকটা বলে দিন। আচ্ছা, দেখেন আমাদের কম্পিউটারের মধ্যে সফটওয়্যার কি কি ধরনের থাকতে পারে এটাই একটা মানে ব্যাখ্যা দিতে বলছে বা শ্রেণীবিভাগ করতে বলছে। সফটওয়্যার দুই ধরনের হয়, বলেন সফটওয়্যার কয় ধরনের হয়? বলেন সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, সিস্টেম, এই যে আমরা এখন যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি ক্রোম, এটা কি সফটওয়্যার কে বলতে পারবেন? গুড, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। তাহলে সিস্টেম সফটওয়্যার কোনটা? যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ দেয় এটাই সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে, যেটা সিস্টেমকে কন্ট্রোল করে। আর যাও অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে আমরা কি করি? ব্যবহারিক কাজ করি, যেমন এই যে এটা কাজ করতেছি, তারপরে গেম খেললে এটা এক ধরনের কাজ, এগুলো, ঠিক আছে। এবার আসেন সিস্টেম সফটওয়্যার আবার তিন ধরনের: সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ডেভেলপমেন্ট আর সাপোর্ট। দেখেন সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম হচ্ছে কোনগুলো? এই যে আমরা এখন যেগুলো ইউজ করতে, অপারেটিং সিস্টেম। ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে আপনি উইন্ডোজ সিস্টেম বানানোর জন্য যেটা ব্যবহার করবেন, আমার কথা বুঝেন, উইন্ডোজ বানানোর জন্য যেটা ব্যবহার করবেন সেটাকে কি বলবো? সিস্টেম ডেভেলপমেন্ট। এবার আসেন সিস্টেম সাপোর্ট। এটার তেমন প্রকারভেদ নাই, কিন্তু আছে, মানে ধরেন এগুলো না দিলেও চলবে আর কি, এগুলো এত বেশি ইউজ হয় না। আপনি জাস্ট এটার প্রকারভেদ দিবেন একটা অপারেটিং সিস্টেম, আর এটা দিবেন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, আর এটা দিবেন একটাই, তাইলে হবে, না দিলে সমস্যা নেই, ঠিক আছে? একটা একটা দিবেন, এতগুলো দেওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে কি শাখার মতো, এগুলো ফিক্সড না, ঠিক আছে? এটা ফিক্সড অপারেটিং সিস্টেম। এবং এই যে ডেভেলপমেন্ট করতে হলে কি লাগে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, কারণ আপনি ডেভেলপমেন্ট মানে কোনো কিছু বানাইতে, ঠিক আছে, বানাইতে হলে কি লাগবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটর লাগবে। ট্রান্সলেটর মানে কি? ওই যে সফটওয়্যারটা, ঠিক আছে। এবার আসেন সিস্টেম সাপোর্ট মানে কি?
সিস্টেমের এই যে আমরা প্রসেস করছিলাম না, সিস্টেমের যত কাজগুলো সাপোর্ট করবে এটার জন্য আলাদা কি লাগে, একটা সফটওয়্যার লাগে, আমি বলছি না, ওইগুলো হিসেব হিসেব রাখে যে আপনি কোন কাজটা করতেছেন আগে কোনটা পরে। এটা হচ্ছে সিস্টেম ইউটিলিটি, ঠিক আছে। এবার আসেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোতে যাই। এটা খুবই সহজ, একটা হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম, এগুলো লেখার দরকার নাই, এটি বাদ। এখানে কি লিখবেন শুধু প্যাকেজ প্রোগ্রাম, আরেকটা কি লিখবেন কাস্টমাইজড, শেষ। প্যাকেজ প্রোগ্রাম, কাস্টমাইজ প্রোগ্রাম, শেষ। এবার আসেন কাস্টমাইজ একটু সহজে বুঝাই দিই। ধরেন আপনি একটা ইয়েতে গেছেন, একটা সুপার শপে গেছেন, সুপার শপের ধরেন বাটা শোরুমে গেছেন, বাটাতে তারা কি করে, আপনি একটা কিছু কেনার পরে তারা একটা ইয়ে দেন আপনাকে, ইনভয়েস দেন, একটা কাগজ দেন। ওই যে তারা একটা সফটওয়্যার ব্যবহার করে, ওই সফটওয়্যারটা আবার বাটা ছাড়া অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো কেউ ব্যবহার করে না, এটা তাদের জন্য ডেভেলপার আলাদা করে কি করাইছে, ডেভেলপমেন্ট করছে। এটাকে বলে কাস্টমাইজ সফটওয়্যার, যেটা কারোর জন্য নির্দিষ্ট কোনো কাজ ইউজ হয় তাকে কি বলে, কাস্টমাইজ সফটওয়্যার, মনে থাকলে। আর প্যাকেজ প্রোগ্রাম কোনগুলো, এইগুলো হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম, এই যে আমরা এখন যেগুলো ইউজ করতেছি, ঠিক আছে, সাধারণ সবার জন্য এটা সবাই ইউজ করতে পারবে, এগুলো হচ্ছে ফ্রি, ঠিক আছে। তো এগুলোর একটা কাজ করুন, 6 নম্বর প্রশ্ন যেহেতু, শুধু এটা দিয়া রাখে দিবেন না, এগুলো সবগুলো একটু একটু ব্যাখ্যা দিবেন। বলবেন যে সিস্টেম ম্যানেজমেন্ট, যেটা আমরা কম্পিউটারের সব ধরনের কার্যাবলী কি করে সমন্বয় সাধন করে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মধ্যে, এগুলো লিখে দিবেন। না জানেন অলরেডি অপারেটিং সিস্টেমের কাজ, এখানে একটু ব্যাখ্যা দিবেন। যত বেশি লিখতে পারবেন তত কি নাম্বার, ঠিক আছে। এবার আসেন অ্যাপ্লিকেশন প্রোগ্রামে কি লিখবেন, ফ্রম, হ্যাঁ, এরপরে কি লিখবেন, এই মাইক্রোসফট, সরি ফায়ারফক্স, কি লিখবেন ফায়ারফক্স, তারপর লিখবেন উইন্ডোজ এমএস এক্সেল, তারপর উইন্ডোজ আর কি আছে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে সব সফটওয়্যার যেগুলো সবগুলো কি অ্যাপ্লিকেশন। আর কাস্টমার সফটওয়্যার উদাহরণ দিবেন হাসপাতাল বা সুপার শপ বা বাণিজ্যিক কোনো জায়গার জন্য যে বিশেষ প্রতিষ্ঠানের জন্য যে বিশেষ সফটওয়্যার বানানো হয় তাকে কি বলে, কাস্টমার সফটওয়্যার, ঠিক আছে। কোনটা অ্যাপ্লিকেশন কয় দিতে সফটওয়্যার কাস্টমার হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, দরকার না, আমরা মূলত সব বইয়ে দুইটাই পাওয়া যায় কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা, এটা দিতে ওই যে ইয়ার জন্য, ওই যে আমরা যেগুলো ব্যবহার করি যে এটা আর কি, এই যে এটার কথা বলছেন, হ্যাঁ দুইটা দিলে হবে, এটা লাগবে না। এই যে এটা এই কোড ব্লকস, এটা হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার আর কি, ঠিক আছে। এটা লাগবে না, আমরা দিব হচ্ছে, আমরা উদাহরণ হিসেবে কোনগুলো দিব, এই যে ক্রোম, তারপরে কি এখানে ফায়ারফক্স, তারপরে এই যে এগুলো বিএলসি মিডিয়া প্লেয়ার, এগুলো সবগুলো কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর কাস্টমার সফটওয়্যার এখানে নাই, কারণ আমরা কারো থেকে কোনো সফটওয়্যার ডিজাইন করে আনি নি, ঠিক আছে। এটা করতে অবশ্যই কি লাগবে, টাকা লাগবে। প্রশ্ন তো দুইটা আছে। প্রশ্ন হ্যাঁ দুইটাই করছে, আর দুইটা করবো আজকে। এখন একেবারেই মোট 4টা পরীক্ষা হয়েছে আমার, দুইটা একেবারেই কম্পিউটার প্রিন্ট করছে যে, কম্পিউটারের ছবিটা ভালো ছিল না, মানে কোন জায়গায় পরীক্ষা করছে, করছেন সাইন করছেন, আমার মনে হয় সবগুলাই শেষ মনে হয়। না, আরেকটা আছে, শেষ। আচ্ছা তাইলে আমাদের রচনামূলক গুলা শেষ, ঠিক আছে। নাসির ভাই এই প্রশ্ন একটু বাইর করুন তো বই থেকে, মাদারবোর্ডের বিভিন্ন অংশ বর্ণনা করে একটু বাইর করুন তো। আচ্ছা আপনাদেরকে আরো কিছু কোশ্চেন দেন, বইয়ের মধ্যে আছে এগুলো, আমি এখানে লিখে দিয়েছি। অ্যান্টিভাইরাস দিলেন সবাই, অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাসের কাজ কি বলুন তো কেউ, কম্পিউটার থেকে ভাইরাস, তার মানে কম্পিউটারকে ভাইরাস থেকে কি করা, সুরক্ষা করা। কয়েকটা কয়েকটা অ্যান্টিভাইরাসের নাম পরীক্ষা আসবে, পারেন কেউ, সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশে কোনটা বলুন তো। ক্যাসপারস্কাই নাম শুনছেন, ক্যাসপারস্কাই হচ্ছে কি সবচেয়ে বেশি জনপ্রিয়। কয়েকটা যদি নাম বলেন তাহলে আপনারা এরকম লিখে দিবেন যে ক্যাসপারস্কাই, এভিরা, এরপরে আপনার কি আছে MCAF এরকম একটা নাম আছে, তো এই কয়েকটা নাম লিখতে হবে। বলছে 4টা লেখার জন্য, তো 2 নাম্বার দিবে। এই যে 18 নম্বর কোশ্চেন, 4টে অ্যান্টিভাইরাসের মাদারবোর্ডের বিভিন্ন অংশ বর্ণনা করে। এভিরা বইয়া আছে এটা। এই দেখেন এখান থেকে কি দিবেন, এভিরা দিবেন, নর্টন দিবেন, এগুলো খুব নর্মাল। হ্যাঁ এই যে ক্যাসপারস্কাই, এগুলো খুবই বেশি চলে, এবিজি, এভিরা, নর্টন, ক্যাসপারস্কাই, এই 4টা নাম পরীক্ষা দিবেন, এটা আছে পরীক্ষায় দিচ্ছে প্রশ্নটা, হ্যাঁ।
হ্যাঁ, ছবি তুলে নিতে পারেন, বইও আছে, বই থেকে আমি বের করার সময় নাই, বই পৃষ্ঠায় আছে টেকনোলজি গুলো আছে এগুলা, টেকনোলজি গুলো আছে এগুলা। না, এগুলো বড় বড় কোম্পানি, এটা অনেক আগে থেকে চলতে, ঠিক আছে। বইয়ের মধ্যে এটার নামও আছে, এমসিএপি। আচ্ছা, উনি বাইর করতেছে, বইয়ে আছে, দেখেন। এটা চেষ্টা নাম্বারটা বলুন, উনি ছবি তুলে দিয়ে দিচ্ছি। চার তিরিশ কেজি না, একটু দাঁড়ায়। আচ্ছা তো থাকলে এটা থেকে দেখে একবার করে দিলে সবাই তারা রেকর্ড করে দিলে শেষ। মাদার মাদার পুরো দিয়ে আসে। যদি একবার শিখতে পারেন তার মানে মনে করেন নিবন্ধন আইসা বলবে নিবন্ধন পরীক্ষা মাদার বোর্ডের বিভিন্ন অংশে বড় এই বুঝে আগে থেকে শিখেতেছে এটা নামগুলো একটা ছবি দেখতেই দেখুন, হোয়াট ইজ মাদার বোর্ড ডেফিনেশন। পৃথিবীতে আরো সুন্দর করে দেখানোর কথা, ছোটখাটো একটা ভিডিও আমরা দেখি সবাই একসাথে। তো দেখি এটা কি করছেন, আপনি করছেন। এই কম্পিউটারে এটা খুলছে দেখছেন, সিপিইউ সকেট, এটার মধ্যে কি থাকে, মেইন প্রসেসরটা। সবাই একটু খেয়াল করেন, যাই বুঝেন, এই যে র্যাম গুলো স্লট হচ্ছে এগুলা, র্যাম স্লট এখানে লাগে, কোনো কোনো জায়গায় তিনটা চারটা স্লট থাকে, স্লট যত বাড়াবেন দাম তত বেশি। যে বাস স্লট, বাস যেগুলো কন্ট্রোল করে পুরো কম্পিউটারকে। একটা পাওয়ার সাপ্লাই থাকবে, এই যে এখানে পাওয়ার সাপ্লাই, যেটা সিপিইউ কে পাওয়ার সাপ্লাই দিবে। এরপর এখানে থাকবে কি, একটা কানেকশন, কিসের জন্য বলেন না, যেমন এসএসডি কানেকশন দিয়েছে, হ্যাঁ এটা এসএসডি কানেকশন। এসএসডি হচ্ছে এক্সট্রা জিনিস, ঠিক আছে, এম টু স্লট, এটা এখানে রম লাগাবে। কন্ট্রোলার হাব, মিনিট এবং সন্তোষজনক, একটা মিনিট সময় আছে। অ্যানিমেশন ভিডিওগুলো সুন্দর, কিন্তু এরা কি বানাচ্ছে, সেটা মনে হয় সরাসরি। এটা হচ্ছে একটা কম্পিউটারের পুরো এই যে খুলে, আচ্ছা এটা একটু দেখেন তাহলে, আমি একটু দিয়ে আসি। এটা সবাই করছেন তো না।
প্রশ্ন নিয়ে গেছে আমার থেকে প্রশ্ন স্কুল থেকে নিয়ে গেল এই প্রশ্ন কি এইভাবে ডাইরেক্ট দিয়ে দিবে নাকি হ্যাঁ পরীক্ষা নেই 1 তারিখ
ইয়া মাইনের পরীক্ষা কবে? আর কি ক্লাস হবে না আজকে? 2 বছর আগে কোনো ক্লাস হবে না? শেষ নেই এটা শিডিউল অনুসারে দিতে হবে। আচ্ছা আমি এখন ঠিক করে দিচ্ছি আমরা কোনটা কোনটা দিবেন আমার একটু বলে দিন। একটু গ্রুপে একজনে লিখে দেন কোনটা কোনটা এক চাই নাকি? লেখেন আমি আমি বলে রুটিন করে দিচ্ছি কোনটা কোনটা দিবেন একটু গ্রুপে বলেন 1 নম্বর 4 নম্বর মানে তথ্য যোগাযোগ আমরা বলি আপনি হিসাব কোনখানে একজন আর প্রোগ্রামিং পাইথন এক তারিখ দিনে
এটা তো এমনি সহজ বা আপনার জন্য বলছি। and operating system এটা হচ্ছে আর নিচে দুটোটা হবে না নাকি? ফার্স্ট নাম্বার একটা কোশ্চেন আসছে, চারটা আউটপুট ডিভাইসের নাম লেখো, পারবেন না? যে কোনো একজন চারটা আউটপুট ডিভাইসের নাম বলেন তো, যে কোনো একজন বলেন চারটা আউটপুট মনিটর, প্রিন্টার, প্রজেক্ট, তারপরে প্রজেক্টর বলতে পারেন, স্পিকার বলতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, লাউড স্পিকার বলবেন না। এতক্ষণ রচনামূলক যেগুলো আলোচনা করছে এগুলোর মধ্যে অনেকগুলো এগুলো চলে আসছে, ঠিক আছে? আপনারা পড়লেই দেখবেন যে, বই পড়লে দেখবেন যে এগুলো মিলেছে। আমরা আরেকটা করতে চলে যাই, অ্যালগরিদম আলোচনা করবো আমাদের অ্যালগরিদমের আচ্ছা, অ্যালগরিদমের উপরে একটা আলোচনা দিই। আচ্ছা, অ্যালগরিদমের সাজেশন তো দিয়েছিলাম, সাজেশন তো দিয়েছিলাম তাই না? প্রশ্ন করে নিয়ে প্রশ্নটা করে ফেলে যাবে নাকি? সাজেশন, হ্যাঁ সাজেশন উনি গ্রুপে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা আমাকে দিঘার ছবিটা একটু বুঝে দেন। গ্রুপে কবে অ্যাড ছিলেন? আচ্ছা, এই জন্যই পান না তারা পাইথন প্রোগ্রামিং দিতেছে, দিতেছে এক্ষুনি দিতেছে, দেখুন পাইথন প্রোগ্রামিং। কে জানি একটা সুন্দর করে ছবি করে দিছিল। আচ্ছা, পাইথনের সাজেশনটা কারো কিছু থাকলে একটু আবার ফরওয়ার্ড করেন তো। গত, হ্যাঁ হ্যাঁ, ভালো সাইড একটু আমার একটু ফরওয়ার্ড করেন দেখেন, তো ওনারাও দেখবো, আমরা একটু আলোচনা করবো। বুঝছেন? এটা আচ্ছা, এটা এটা কি পাইথনের? বিশ্বকোড দিয়ে দিচ্ছে, এটা পাইথনের না? এটা পাইথনের না? আচ্ছা, 596 চৌতি সংহিতা 189। আচ্ছা, কোশ্চেন করে ফেলি এখানে, সবাই বই থাকে 596 এর 189 সাথে সাথে আলোচনা করে দিলাম। প্রোগ্রামিং বলতে কি বুঝো? আচ্ছা, এখান থেকে 8 নম্বর কোশ্চেন আমরা পরীক্ষার মধ্যে রাখলাম, ঠিক আছে? মানে কোর্সে রাখলাম। তবে অ্যালগরিদম কাকে বলে? আর সাজেশনের মধ্যে নয়তো আগে থেকে আছে, তাই না? অ্যালগরিদম কাকে বলে? কোনো সমস্যার সমাধানে ধাপ সমূহ, মানে ধাপগুলোকে বিন্যাস করাকে কি বলে? অ্যালগরিদম বলে। অ্যালগরিদম কাকে বলে পারবেন না পরীক্ষা আসলে? সবাই একটু বুঝে নিই, আমরা প্রশ্ন করতে করতে আমরা এই যে কৃষ্ণ নাম্বার এখানে আচ্ছা আচ্ছা, প্রশ্ন নম্বরটা একটু লেখেন তো, আমি আবার জমা দেবো। পুরো বন্ধু বেরিয়ে যেত নাকি? আবার দেখেন তো কারো ক্ষেত্রে পুরো বন্ধু হ্যাঁ স্যার, আমার কাছে লাগছে যে পুরো পুরো বন্ধু আসছে না? এখানে কিছু পুরো লাগছে। আবার কোন ড্রাইভার লাগে দিই।
হ্যাঁ ইনপুটের একবার এটা প্রশ্ন হয়ে যাবে সংক্ষিপ্ত 4 5 6 598 6 নাম্বারটা পরীক্ষার মধ্যে রাখি 598 6 598 6 নাম্বারটা পরীক্ষার মধ্যে রাখছি হ্যাঁ জি। আচ্ছা আপনি দিলে এটা একটু দাগে আপনি এই শব্দে দাগে দিলেন উনি একবারে নতুন বই তো দাগায় নাকি আচ্ছা এরপরে হ্যাঁ 599 এর 11 নম্বরে যাইতেছে হ্যাঁ? আমি যেটা বলবো এটা দাগে 11 নম্বরটা 599 এর স্যার একটু প্রশ্নটা দেখি। এটা আমি করছি, আমি দিতে এটা করছি। কিন্তু এটাকে এটা করতে 2 বার আসছে। আচ্ছা এটাও পরীক্ষায় রাখলাম 599 এর 11 নম্বরটা এটা সংক্ষিপ্ত 2 নম্বর প্রশ্ন আপনি একটা কাজ করুন এভাবে লিখে দিন আচ্ছা কেউ প্রশ্ন লিখতেছেন আপনি এভাবে লিখুন। ফাইনাল আলাদা, পরীক্ষা সংক্ষিপ্তের জন্য আলাদা, প্রশ্নমূলক আলাদা। ফাইনাল তাহলে আর ইনকোসের পরীক্ষা রেডি হবে। আমরা জানি যে বলতে এডিং ইনকোস এডিংয়ের সাথে এডিং বলে দিব কোনো দিন হ্যাঁ এরকম দুই শিখবো কাজ করবে। আচ্ছা এখানে এমনি লেখা আছে আমি লিখে দিলাম 599 নম্বরটা কিন্তু দিচ্ছি হ্যাঁ দিলাম না এখানে লিখতে দিলেন 620 13 14 16 17 একটু আগে যেটা সেটা কি 3 সংখ্যার মতো বড়টা বের করা আচ্ছা বড়টার জায়গায় ছোটটা আসবে এটা বাদ দেন বড়টা সবসময় আসবে এখানে লেখেন 601 এর 17 নাম্বার 601 এর 17 এটা সংক্ষিপ্ত 601 এর 17 আর 600 এর 13 নাম্বারটা পরীক্ষায় রাখছে হ্যাঁ 600 এর 13 পরীক্ষা রাখছি দাঁড়া 600 13 নাম্বারটা আমরা পরীক্ষা রাখছি হ্যাঁ লিখুন আলাদা করে লিখুন পুরো এখান থেকে প্রশ্ন নিয়ে যাবে যেটা গেল তারপরে 602 এর আচ্ছা দ্বিঘাত সমীকরণটা আজকে বুঝে দেবে এটা পরীক্ষা রাখেন এটা যেহেতু এটা 2 বার আসছে মুখ পরীক্ষা হ্যাঁ এটা রাখিয়ে দেন লেখেন 602 এর 3 নাম্বারটা এটা রচনা মূলক লেখেন 602 এর 3 নাম্বার 602 গেল তারপরে 600 আপনি দেখেন যে কোথায় কটা প্রশ্ন এখানে 6টা হবে এখানে 10টা প্রশ্ন আবার আরো দিত 10টা বলতে না হবে না মনে হয় এখানে মাত্র একটা দিতে 12টা দাঁড়িয়ে 611 তে চলে এটা রাখছি আমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত না হ্যাঁ 611 এর 1 নাম্বার
ওটা 620, 620 এর অতি সংক্ষিপ্ত এক। 620 এর 7 নাম্বারটা লেখেন, এটা এখানে ইয়াতে নাই, সাজেশনে নাই, এটা আমি নতুন করে দিচ্ছি। হ্যাঁ, এটা শিখলে 3 নাম্বারটা লাগবে না। এটা কি সবাই দাগাই নিয়ে, এটা অতি সংক্ষিপ্ত। 620 এর 7, 7 নম্বর। মাল্টিপল ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝায়? এখানে একটা উদাহরণ দিয়ে দেখে দিলে হবে, এক লাইন লিখতে হবে, পুরোটা না লিখতে। ল্যাঙ্গুয়েজের নিচে মাল্টিপল ভেরিয়েবল ডিক্লারেশন দেখানো হলো, a সমান b সমান c সমান 10। 621 পৃষ্ঠা, এখানে কি দিতে শুনতে পারো। 621 এর 13 নম্বরটা পরীক্ষা রাখলাম। 621 এর 13 প্রতিসংখ্যা 13 নম্বর। 621 এর 4 নম্বর, এটা সবসময় ইম্পর্টেন্ট। 621 এর 4টা সংক্ষিপ্ত। জি, নামকরণ। হ্যাঁ, নামকরণ এটা আমরা পড়াছিলাম, মনে আছে নেই? কিন্তু আমরা ক্লাসে যাওয়ার সেই পরীক্ষা লিখে দিয়ে আসবো। নামকরণ ক্ষেত্রে প্রথমে কি ব্যবহার করা যাবে না, মনে আছে? হ্যাঁ, তাহলে প্রথমে কোনো নিউমেরিক সংখ্যা 1 2 3 ব্যবহার করা যাবে না নামে, সেটা আমরা আবার একটু দেখাবো। এটা পরীক্ষা রাখেন, এটা পরীক্ষাতে আসতে পারে। 622 পৃষ্ঠা 9 নং, এটা সংক্ষিপ্ত। 622 এর 9 নং সংক্ষিপ্ত। এর মধ্যে রচনামূলক মাত্র একটা। হ্যাঁ, সংক্ষিপ্ত নয়, সংক্ষিপ্ত নয়। 622, 633। 633 এর 12 নংটা পরীক্ষা রাখেন। আচ্ছা, এটা কবে লিখতে হবে? 635 এই সবাইটা কাটা। 634 এর 26 নাম্বারটা লেখেন, কঠিনটা শিখলে সহজগুলো পারবেন। 635, সরি, 635 এর 26, 635 এর 26। এটা কিন্তু ক্লাসে সবগুলোই করাইছে, এটি করাইছে না ক্লাসে, যারা ক্লাস করতে তারা মনে হয়। 636 এর 6 নাম্বারটা সংক্ষিপ্ত। 635 এর অনেকগুলো হয়ে গেছে, অতগুলো হয়নি। সাজেশন থেকে প্রশ্ন দিয়ে দিতে। তারপরে লেখেন এখানে আর কত দিচ্ছি, 638। না বুঝে মুখে লাগাবে। 638 এর 4, 638 এর 4, এটা হচ্ছে বর্ণনা, মানে রচনামূলক। সাজেশনে তো অনেক কমাই দিচ্ছে না? 645 অতি সংক্ষিপ্ত 1 2 7। ফ্লোচারটা দিয়ে দিই, ফ্লোচারটা দিলে আর স্টেটমেন্ট লাগবে না। আচ্ছা, ইয়ে লেখেন 645 এর 8 নাম্বারটা। 645 8 নম্বর, 8 নম্বরটা সহজ করে লেখা দিচ্ছিলাম, কার বই আছে?
ক্ষেত্রে আপনার ইয়ে ব্যবহার বেশি ব্যবহার করেন তাই না এখানে আমরা প্রশ্নটা দেখে নিতে আমরা কিন্তু প্রশ্নগুলো দেখে নিতে আমাদের সচেতন থাকা আমি যদি আচ্ছা পরে এগুলো ইয়েতে বই থেকে এটা থেকে দাম Food number তাহলে ছশো আটচল্লিশ সংক্ষিপ্ত আট এটা রাখবেন ইফের এটা করেছিলাম না সহজ করে শুধু যদি কেউ শুধু শর্টের লাইনটা লেখেন তাইলেও নাম্বার পাবেন শর্টটা শুধু শর্ট এই লাইনটা এটা হচ্ছে শর্ট কন্ডিশন কোন লাইনটা শুধু কন্ডিশনাল লাইনটা রাখ দিলাম এটা ইফের লাইনটা ইয়ার পার্সেন্ট 500 ইজ ইকুয়াল টু 0 648 এর 8 শুধু এক লাইন লিখে দিলে নাম্বার পাবো মানে এই লাইনটা লিখে শুধু প্রিন্ট দেখবেন এটা লিখিয়া এটা এই লাইনটা লিখলেও কিন্তু নাম্বার পাবেন এটাই মেইন লাইন ঠিক আছে প্রোগ্রাম এটা বেশি বড় না তো মাত্র 2-3 লাইনের 3 নম্বর লাইনে ইফের লাইন দাঁড়া ইফের লাইন আর সবার শেষে লাইন এলস তো লিখতে হবে এটা আর কি মানে ইফের লাইনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আছে এখানে লিখে পারলে আর দেখো 648 এর 4 এটা রচনামূলক 648 এর 4 বলি এই লাইনটা 1 2 3 নম্বর লাইন হচ্ছে প্রিন্ট লিখে শুধু এখান থেকে লিপিয়ে আর কিছু এই শব্দটা লিখতে হবে এই লাইনটা বাদ এই লাইনটা লেখা করতে ইয়ার ইজ ইকুয়াল টু দেখি সবার জন্য একটু লিখে দিই বড় করে লিখে দিই বইয়ে লিখে দিই যদি ধরনের ক্লাস আর পরীক্ষা কেমন লিখবেন তো বোর্ডে লিখলে এগুলো লিখে লিখে যারা শেষ না আমার মধ্যে কি কাজটা বেশি না দেখা যাবে তাই মাথায় নিয়ে নাকি 748 সবাই 648 4 রচনামূলক লিখছেন তো না রচনামূলক 4 648 658 প্রোগ্রাম 3 এটা রাখ তাহলে এটা রচনামূলক হ্যাঁ দুই নম্বরের জন্য এই ইয়েতে লিখুন এই সাজেশনটা ফাইনাল ফাইনাল এখন জাস্ট আমরা প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা নামটা প্রিন্ট করার এটা করেছিলাম নি প্রোগ্রামটা করেছিলাম মনে মনে আছে দেখেন তো একটি সংখ্যা ইনপুট নিয়ে এটির নামটা প্রিন্ট করার প্রোগ্রাম করেছিলাম নি নাম কত পেজে 665 পৃষ্ঠার 3 নাম্বার করেছিলাম না এটা করছিলাম হ্যাঁ হ্যাঁ লাগবে স্যার এটা রচনামূলক 665 নাম্বারটা লিখেছেন 665
বেশি তো প্রোগ্রামে চলে আসতেছে, একটু ব্যাখ্যামূলক কিছু দিতে চাইতেছিলাম যেন বানায় লিখতে পারে। আচ্ছা, প্রোগ্রাম দিলে সুবিধা না ব্যাখ্যা বানায় লিখতে সুবিধা? মানে কোন ধরনের প্রশ্ন দিলে সুবিধা বলেন? এইটাই দিতে পারলে পুরোপুরি নাম্বারের জন্য। কিন্তু এখানে কিন্তু বানানো প্রশ্ন কিন্তু নাই, বেশিরভাগই ব্যাখ্যা প্রশ্ন। মনে রাখবেন ডাটা স্ট্রাকচার পাস করে আসতে হলে কিছু করে যেতে হবে। এখানে বানায় লিখে পাস করা খুব কষ্ট, যেগুলা এই যে আইসিটি প্রথম দুইটা কোর্সের মধ্যে একটু বানায় লেখার সুযোগ আছে হালকা পাতলা। আর আইসিটিটার জিনিসটা এমন যেটার মধ্যে বানায় লেখার কি নাই, বেশি একটা সুযোগ নাই। সমস্যা নাই, আমি বললাম না আমরা আবার রিভিউ ক্লাস যেহেতু আপনারা বেশি সঙ্গে নতুন করতে চাইছেন, আবার প্রথম থেকে একটু যেগুলো একটু দরকারি এগুলো ক্লাস করে এই সবগুলোর উপর। আপনি বই খুলে আছে না, সাজেশন গুলো একটু পড়বেন। বইটা নতুন না 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 এটা আপনি নতুন নাকি কোরিয়ান নতুন থেকে কিছু দিয়ে নতুন 600 আপনি 661 বা দেখুন। এটা মনে হয় এটা সংক্ষিপ্ত 665 7 নাম্বার, এটা সংক্ষিপ্ত রাখবেন। হ্যাঁ, মোবাইল দিয়ে একটা একসঙ্গে যোগ করে এটা খুবই সহজ। এগুলো করেছে 7 নম্বর 665 7 এটা এটা জন্য ছোট এটা লাগবে না, এটা তো দিই এটা হচ্ছে লেখেন লেখার পরে আপনাদের মধ্যে যা উপরে আলাদা বক্স আলাদা বক্স সেটা বক্স মানে এটা আমি দেখাই দেবো পরীক্ষার সময় কিভাবে লিখতে হবে, না দেখে দিতে পারবো না। এটা লিখে 677 এক নাম্বারটা 677 এক 77 এক নাম্বারটা এই ছয়টার নাম্বারটা 677 এক 77 680 এর 3 রচনামূলক 680 এর 3 680 এর 3 রচনামূলক। লাস্টে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সবাই লেখেন লিস্ট এবং টাবলের মধ্যে পার্থক্য, এটা বইয়ে রাখেন লেখেন লিস্ট ও টাবলের মধ্যে পার্থক্য। দাঁড়ান, লিস্টের নামটা বলে দিন নাকি 681 এর 8.2 দেখেন 681 এর 8.2 81 এর 8.2 8.2 দেখলে এটাই গেল। তাহলে আমাদের কি শেষ? সংখ্যা তিনটা দিয়েছিলাম।
পর আবার একবারে ক্লাস 690 কিসের এক নাম্বার 690 এর এক লেখা হয়ে গেছে 692 এর 2 রচনামূলক 692 এর 2 রচনামূলক প্রশ্ন দেওয়া শেষ সংক্ষিপ্ত শেষ শুধু অতি সংক্ষিপ্ত দুইটা বাকি আছে ঠিক আছে অসুবিধা শুধু অতি সংক্ষিপ্ত দুইটা প্রশ্ন বাকি আছে 692 এর 2 নম্বর আর দুটো প্রশ্ন বাকি আছে আর দুইটা বিষয়ের একটা প্রশ্ন দিয়ে দিই ওইটা সাজেশনটা আমরা পরীক্ষার পরে দিই আরেকটা প্রশ্ন ইয়া দেওয়া বাকি আছে সাজেশন বা প্রশ্ন দেওয়া বাকি আছে এটাই প্রশ্ন ঠিক আছে এটা আমি আমার হোসেন ভাইয়ের কাছে দিয়ে দিই না দুইটা প্রশ্ন অতি সংক্ষিপ্ত এই বাকি দুইটা এখানে আছে এটা টোটাল হচ্ছে তিনটা আরেকটা লাভ সহ লেখা আছে এই যে প্রশ্ন এগুলো কিন্তু প্রশ্ন লাভ সহ এখানে 10টা মিলানো এখানে 10টা মিলানো 10টা মিলানো না যতটা দরকার আছে ততটা দরকার দেখেন 700 পৃষ্ঠার এক নাম্বার অতি সংক্ষিপ্ত 700 পৃষ্ঠার এক নাম্বার পারলে বিল্ডিং দিয়ে ভেঙে ফেলতে আর জায়গা কি দরকার 709 পৃষ্ঠা 4 নাম্বার আমার বলা যারা 709 এর 4 তাহলে আমাদের কোন প্রশ্ন বাকি আছে বলুন তো এটা অ্যালগরিদম দিচ্ছি পাইথন দিচ্ছি তাহলে অ্যালগরিদম বাকি আছে এখন algorithm, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দেবো স্যার খারাপ আচ্ছা আমরা এখান থেকে দিই এটা সাজেশনও করা নাই নাকি সাজেশন করা আছে এটা করি নাই আচ্ছা প্রশ্নটা দিয়ে দিই সাজেশন পরে দেখেন প্রশ্নটা দিয়ে দিই 12টা 14 বাজে হ্যাঁ একটু তাড়াতাড়ি এখন কোনটা অ্যালগরিদম এটা প্রশ্ন এটার মধ্যে যা আছে তা পড়ে চলবে না তারপরে আসলে পরীক্ষা দিতে পারবে ইন কোর্সে দেখতে পারবে মেইন কোর্সে ততই তো বলবে এগুলোই আসবে এইগুলো এবার এইগুলো ডাইরেক্ট মুখস্থ করে একবারে যাই পারে না আল্লাহ ভরসা। হ্যাঁ যাই পারে না এটা লিখতে মিলতিয়েন না পরীক্ষা মিলতিয়েন না পরীক্ষা তো মিস দেওয়া যাবে না এটা বোর্ড পরীক্ষা না এটা নাম্বার দেবে না বলে এই কোর্সের নাম্বার যাবে না চাকরি করে মানে এখানে পড়ালেখা করে খুব যারা কষ্ট। চাকরি আর এই করে বয়সে মনে থাকে না এই বয়সে তো মনেও থাকে না মনে না থাকে শুধু প্রোগ্রাম গুলো তুই একটা চালা শিখে আসবেন বড় বড় ডিল দিলে আসবে তবে অ্যালগরিদম আর হচ্ছে পাইথনের মধ্যে অনেকগুলো জিনিস মিল আছে তাই না মানে এখানে পড়লে অনেকগুলো জিনিস দেখবেন যে একরকম সংক্ষিপ্তের মধ্যে লেখেন অ্যালগরিদমের 421 পৃষ্ঠা 4 নাম্বার 421 পৃষ্ঠা 4 তারপরে 420 পৃষ্ঠা অতি সংক্ষিপ্ত 420 এ 34 421 পৃষ্ঠা 4 421 এর 4 420 এর 34 420 এর 31 34 34 3 4 34 যেমন পাইথন একটা প্রশ্ন ছিল অ্যালগরিদম বলতে কি বোঝায় এখানে হচ্ছে আমরা এটা দিব না আমরা এখানে জাস্ট পরীক্ষা কিন্তু অ্যালগরিদম কাকে বলে আসতে পারে এখানেও আসতে পারে ওইখানেও কি যে কোনো একটা আসতে পারে ঠিক আছে এখানে 427 পৃষ্ঠা 10 অতি সংক্ষিপ্ত
ওইখানে দ্বিঘাত সমীকরণ শিখছে, এখানেও আছে, ঠিক আছে? 407 পৃষ্ঠা 2 সংক্ষিপ্ত। হ্যাঁ, 427 2। শুধু স্টেপ গুলো আর কিছু না। উপরে সূত্র লেখা লাগবে না, স্টেপের মধ্যে তো সূত্র আছে নাকি? হ্যাঁ, এটা উপরের অংশটা একা একবে না, শুধু না, স্টেপ থেকে শুধু স্টেপ গুলো লিখবে। আজকে আজকে প্রথম জমা দিতে হবে। ওটাই আমি যখন ছোট 428 6 নাম্বার, এটা একটু খেয়াল করেন, এখানে তিনটা পার্থক্য আছে। হ্যাঁ, না 29 হ্যাঁ সঠিক। এটা তিনটা বার, প্রথমটা বার ফ্লোচার্ট আর অ্যালগরিদমের মধ্যে পার্থক্য। ছোট বার, চৌকট বাদ। ছোট বার ফ্লোচার্ট আর অ্যালগরিদমের মধ্যে পার্থক্য, ঠিক আছে? দশম স্লাইডে নিবন্ধনে দিয়ে কিন্তু যেটা আসছিল চৌকট আর ক্লোসার কি এই আপাত দশম কোথায় নিবন্ধন, কোথায় দশম নিবন্ধন। তাই হ্যাঁ, আমি দশম নিবন্ধনে এটা দিছি। ফ্লোচার্ট অ্যালগরিদমটা একটু বেশি চল আপনাদের রেডি আসবে। ছোট কোডটা পরীক্ষার সময় একটু দেখে যায় না, এটা কি প্রশ্ন দেখে? তিনটা না দুইটা পরীক্ষা আসবে, দুইটা আমি দিব, ফ্লোচার্ট ভার্সেস অ্যালগরিদম। 430-এর 3 রচনামূলক। 430-3 কোর্স। এখান থেকে যেটা পরীক্ষা ইয়াতে ভাইভাতে কোশ্চেন আসে হয়েছে, ওর্স্ট কেস, বেস্ট কেস, এভারেজ কেস। এইগুলো বলতে কি বুঝো, ঠিক আছে? ওর্স্ট কেস, বেস্ট কেস, এভারেজ কেস, এগুলো কি? কত পৃষ্ঠা? এই সেম কোশ্চেনের সাথে আছে দেখি। 430-এর 3 এর সাথে। 435-এর 4। 435-এর 4। 437-5। 4। 4। চারশো আটত্রিশের 3 রচনা। 438-এর 3। 449-এর 2। তারপর 25 নাম্বার, 450-এর 25। 450-এর 25। এগুলো একটু সবাই কম বুঝছেন, এগুলো পড়াইছিলাম কিন্তু সবাই হয়তো কম বুঝতে হবে। 451-এর 5। 451-এর 5 থেকে সংক্ষিপ্ত দিতে হবে, এখানে 451-এর 5।
652 11 454 4 ডি 454 4 ডি রচনা ডি 454 4 ডি কিন্তু 6 নম্বরের কোশ্চেন মাথায় রেখে এই নাম্বারটা করেছিলাম মনে হয় না 4 ডি লিখছি 4 2 4 ডি হ্যাঁ প্রশ্ন নম্বর 3 হয়েছে না 463 এর 10 না 463 এর 10 464 এর 6 বেশি করে পার্থক্য দিয়ে দিচ্ছি আর কি পার্থক্য শিখলে অনেকগুলো পার্থক্য পরীক্ষা বেশি আসে তারপরে ধরেন যতগুলো পরে দিতে দুইটা থাকতে পারে তবে পরীক্ষা পার্থক্য একটা দুটো বেশি থাকবে না কিন্তু আমি তো বেশি দিতেছি শিখার জন্য আর কি। 465 এর 8 সংক্ষিপ্ত 466 এর 2 রচনা 466 এর 2 যারা কি পাইথনের প্রশ্ন বলছিলাম মনে হয় না 481 এর 3 481 পৃষ্ঠা 3 নাম্বার 482 এর 5 সংক্ষিপ্ত 484 এর 10 রচনা 484 এর 10 রচনা তবে এটার মধ্যে এমন কিছু অধ্যায় আছে যেগুলোর মধ্যে চিত্র আঁকা আঁকি আছে এগুলো অনেক সহজ চিত্র একটা ভালো নাম্বার উঠাতে পারবে ঠিক আছে সেকশন 93 এর 13 বাইনারি ট্রি কি বাইনারি ট্রি খুব সহজ চিত্র দেখলে বুঝবে এরা কিছু না হলে শুধু চিত্র দিবে না অতি অতি 493 পৃষ্ঠা 13 494 এর 5 হ্যাঁ রচনা পেজ আবার সেকশন এবার আমি 494 এর 4 রচনামূলক এটা হচ্ছে রচনা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত স্যার
সংক্ষিপ্ত চার। সংক্ষিপ্ত 4 আর হচ্ছে রচনার 5 একই পৃষ্ঠা। পাঁচশো একের 11 সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত শেষ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন শেষ, ঠিক আছে। সংক্ষিপ্ত বা পাঁচটা এগুলোতে কি বোঝায়? 503-এর 5 নম্বর। এখান থেকে আমাদের রত্নামূলক 6 হয়ে গেছে, এই রত্নামূলক একটা বাদ দিতে হবে। কারণ একটা সার্চিং পরীক্ষা না আসলে হবে না, সার্চিং সর্টিং এগুলো পরীক্ষা দেন না থাকবে, সর্টিং সার্চিং পরীক্ষা থাকবে, মাস্ট থাকবে, পরীক্ষা একটা বেশি নেই। মানে কতবারই জানি বের করে দিতে হবে। সবাই সার্চিং সর্টিং বাদ দিয়ে দিবে, এই পরীক্ষা আসবেই না। হ্যাঁ ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, কিন্তু সার্চিং সর্টিং তো দাম মাথায় ছিল না, এখানে একটা আচ্ছা 7টাই দিব দাম, তাও একটা বাদ দেন, আমাদের একটা বাদ দেন, দুইটা দিতে এখানে এটা সহ এখন বাকিগুলো থেকে 5টা উত্তর দেন, এটা বাদ দিয়ে লেখেন 560 পৃষ্ঠার 5 থেকে শুরু হয়ে গেল, একটা আইটেম শুধু সার্চ করতে দিব, একটা আইটেম দিলে 6 নম্বর থেকে না 5 পুরোটাই, 5 পুরোটাই 5 পৃষ্ঠা 5 থেকে না না মানে এটা সার্চের মধ্যে এভাবে করতে হয়, আপনার খাতায় লিখবেন এভাবে সার্চ করে বের করবেন, এই যে প্রথম আগে 10 এখানে আছে কিনা, মানে আপনি 52 লিখবেন, 52 আছে কিনা, সার্চিং এর একটা ইয়ে আছে, অ্যালগরিদম আছে কিভাবে সার্চ করতে হবে, ঠিক আছে। যেমন আমরা আসলে আমি প্ল্যান করে একটা সার্চিং সর্টিং ভিডিও, তারপর আবার ইউটিউবার সুন্দর সুন্দর মানে অনেক সুন্দর করে অল্প সময়ের মধ্যে, কারণ বেশি বড় ভিডিও আছে না, অনেকে দেখে পুরোটা বুঝবেন, সুন্দর ভিডিও আছে, আমি প্রয়োজনে লিঙ্ক পাঠিয়ে দিব, বাচ্চারা সুন্দর করে দেখে নোট করে ফেলবেন, যারা পড়ুয়া আছে তারা কি ওই ভিডিওতে তারা সুন্দর করে নোট করতে পারবে, ঠিক আছে। আরেকটা শর্ট দিই, ওইখানে সব প্রশ্ন শেষ নেই না, একটা বাকি আছে। পাঁচশো আঠাশের 24 অতি সংক্ষিপ্ত, সরি সরি সংক্ষিপ্ত, 528-এর 24, 528-এ 24 প্রসঙ্গ আরেকটা লাগবে, এই ছয়া 7 নম্বরটা বাধ্যতামূলক, বাধ্যতামূলকের কথাটা কে বলছিল, ধন্যবাদ, এটা বাধ্যতামূলক নিতে হবে, নাহলে সবাই বাদ দিয়ে আর দিয়ে দিবে। কোনটা বাধ্যতামূলক? ছয়ার 7 নম্বর লাস্টের দিকে সার্চিং সর্ট, দেখেন 535-এর 6-এর 1 নাম্বার বাবল শট দিলাম, এটা বারবার পরীক্ষায় আসে, যদি এবার না আসে তাহলে সমস্যা, বাবল শটের সাথে কুইকসের মাঝখানে সবকিছু লেখেন 537-এর 6-এর 1, শুধু বাবল শট দিতে ভালো করে শিখে আসবেন। 536-এ 6-এর 1 বাংলা ভিডিও দেখবেন, দেখে নোট করবেন, তাহলে আমাদের কোশ্চেন করা কি শেষ, ঠিক আছে। একটু বাসায় ফারহান আহমেদের ভিডিও আছে, আমি দেখাইতে চাই, ওর ভিডিওগুলো দেখবেন, ওর ভিডিওগুলো একটু মানে আমাদের বাঙালিদের জন্য বেশি জনপ্রিয়, সুন্দর করে বোঝায়, আমি সবারই দেখাই দিই, ওর ভিডিওগুলো একটু দেখবেন, হ্যাঁ মনে থাকবে। ফারহান, আরে ফারহান জোবান চলে আছে, ডাটা স্ট্রাকচার,
বানানো দেখতে নিয়ে ঠিক মতো আচ্ছা ডাটা স্ট্রাকচার এই যে ওর ঠিক আছে এই যে দেখেন লিনিয়ার সার্চার অ্যালগরিদম সুন্দর ভিডিও আছে অ্যালগরিদমের ভিডিও আর এটা হচ্ছে কি ডাটা স্ট্রাকচার এই ডাটা স্ট্রাকচারটা খুলবেন এই বানানো হবে ঠিক আছে এগুলোর মধ্যে সবগুলো আছে বাইনারি ট্রি আপনারা জাস্ট যেটা দেখবেন এটা সার্চ দিলে হবে ওনার এই যে খুব শর্ট ভিডিও 5 মিনিট 6 মিনিটে ওনার আইডিটার নামটা কি? আচ্ছা আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি লিংক হ্যাঁ আচ্ছা আচ্ছা লিঙ্কটা দিয়ে দিও। ওইখানে ওই লিঙ্কটা তো উপরে আছে। এই লিংক না আমি সরাসরি শেয়ার করে দেবো এই লিঙ্কে সরাসরি আপনারা গিয়ে কি ওর ভিডিওতে শর্ট করে বুঝাই দিয়ে আছে সুন্দর করে বুঝাইছে ঠিক আছে তাহলে এটা একটু দেখবেন আর সবাই একটা কাজ করবেন হ্যাঁ কিছু কিছু টিউশনকে দিয়ে দিবেন যেন আপনাদের পরীক্ষার সময় এগুলো নিয়ে ঝামেলা না হয় হ্যাঁ? তাহলে কমে যাবে একটু। আচ্ছা আজকে প্রথমটা ঠিক আছে তাহলে আমি সবাই পিসি গুলো অফ করে দিই হ্যাঁ রেকর্ড